নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। একটা জিনিস একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বহু ছেলেমেয়ের ক্ষেত্রে যখন তারা মোটামুটি ধরুন মাধ্যমিক দিল, দিয়ে একটা স্ট্রিম চুজ করার ব্যাপার থাকে, হায়ার সেকেন্ডারি দিল, তারপর আবার সাবজেক্ট হয়তো বা সে পরিবর্তন করতে পারে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তার আফটার একাডেমিক কোয়ালিফিকেশন কমপ্লিট করে সে যখন প্রফেশনে যাচ্ছে, এরকম বহু ক্ষেত্রে দেখেছি, বা ইন বিটুইন একাডেমিক ক্যারিয়ার তখন যা চলছে, অর্থাৎ মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে, বহু ছেলে বা মেয়েকে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বলছে, যে তারা স্ট্রিম চেঞ্জ করতে চায়। মানে একটা নিয়ে তারা শুরু করলো, আবার তারা পরিবর্তন করতে চায়। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে সে তো ভেবেচিন্তে একটা স্ট্রিম নিয়েছিল, কোনো একটা কম্বিনেশন অফ সাবজেক্ট নিয়েছিল, তারপর হঠাৎ করে তার মধ্যে আবার ওই স্ট্রিমটা পরিবর্তন করার চেষ্টা বা ইচ্ছা বা মানসিকতা বা উদগ্রতা কেন জন্মগ্রহণ করলো? কেন সে সাবজেক্ট চেঞ্জ করতে যাচ্ছে? একটাই কারণ সমস্ত ক্ষেত্রে উঠে আসে, যে সে সেই সাবজেক্ট নিয়ে কমফোর্টেবল ফিল করছে না। ওয়ান অ্যান্ড অনলি রিজন, ওই সাবজেক্ট নিয়ে সে কমফোর্টেবল ফিল করছে না। এই জায়গায় দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজির গুরুত্বের কথা, এবং আজকের এই পুরো প্রোগ্রামের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এটাই, যে এই কয়েকদিন আগে মাধ্যমিক শেষ হলো, কয়েকদিন বলতে একেবারে 12 তারিখ, উচ্চ মাধ্যমিক চলছে, এই মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক শেষ হবে। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সময় সাবজেক্ট চুজ করতে হয়। আমরা মানুষের কথাই করি, বাবা মায়ের পছন্দ মতো করি, বন্ধুদের কথাই করি, তাদের প্যারেন্টসের কথা শুনে করি। আচ্ছা, আমরা কি ভাবি যে আমাদের জন্ম ছকে, ন্যাটাল চার্টে কোন গ্রহগত কম্বিনেশন রয়েছে যে আমার এই সাবজেক্ট নিলে ভালো, ওয়েদার আই এম লাইকিং দ্য সায়েন্স অর আর্টস অর কমার্স, কোনটা আমি নেব? ন্যাটাল চার্ট কি বলছে? আসুন আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সন্দীপ রয়েছে, সন্দীপ শাস্ত্রী। আমি স্বাগত জানাবো সন্দীপকে আজকের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন, সিদ্ধার্থী গণেশকে প্রণাম। একেবারেই তাই, গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে অ্যাস্ট্রোলজির এই ক্ষেত্রে। এবং আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি একমাত্র সাবজেক্ট যেটা একটা অভিভাবক হিসেবে কাজ করে। কোন জায়গাতে? যেমন ধরো মাধ্যমিকের পর তো আমরা স্ট্রিম চুজ করি, আর্টস, কমার্স, সায়েন্স, বাট আফটার 12 আমরা কিন্তু ক্যারিয়ার চুজ করছি। এই ক্যারিয়ারের ক্ষেত্রে আমার সাবজেক্ট চুজ করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন আর্টসেরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে, কমার্সের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সায়েন্সেরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে। একটা সময় আমার আর তোমার এজ ডিফারেন্স খুব একটা হবে না। আমরা ছোটোবেলায় এই অসুবিধায় কিন্তু পড়েছিলাম যে মাধ্যমিকের পর আমাদের কেউ অ্যাডভাইস দেয়নি যে আমরা কোন স্ট্রিম নেব। হ্যাঁ, তুমি যে কথাটা বললে না, যে আমরা ওই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথেই দৌড়েছি। মানে সন্দীপ, এটাও হয়েছে যে বাবার সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল, সে নিতে পারেনি, তাহলে তোমাকে নিতে হবে, তোমাকে নিতে হবে। এক্স্যাক্টলি দ্যাট। কিন্তু এর পরে গিয়ে কি হচ্ছে, এর পরে গিয়ে আমাদের এই খুব ক্লোজ ফ্রেন্ড, একদম 11-12 সায়েন্স নেওয়ার পর আফটার 12 সে কি করলো, ইংলিশ নিয়ে অনার্স করলো। তার মানে কি হলো, একদম স্ট্রিমটা চেঞ্জ হয়ে গেল। তো এই ধরনের জায়গাগুলো, মানে অ্যাস্ট্রোলজি কোন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যাস্ট্রোলজি যেমন সাবজেক্ট চুজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেরকম স্ট্রিম চুজের ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি জন্মস্থানের সারাউন্ডিংসে পড়াতে পারবেন কি না, রাজ্যের বাইরে, জেলার বাইরে না দেশের বাইরে পড়াবেন, কোন জোনে নিয়ে যাবেন, কোন ইউনিভার্সিটির আন্ডারেও পড়বে, ও প্রাইভেট পাবে না গভর্নমেন্ট কলেজের আন্ডারেও পড়বে বা ইউনিভার্সিটির আন্ডারে পড়বে, সেটাও বলে দেবে অ্যাস্ট্রোলজি। এবং সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে পড়াশোনাটা কমপ্লিট করার পর আপনার সন্তান যখন চাকরিতে যাবে, সেই চাকরিটা তার একাডেমিক ক্যারিয়ার হবে কিনা, সেটাও কিন্তু বলে দেবে অ্যাস্ট্রোলজি। সুতরাং অ্যাস্ট্রোলজির ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং সবথেকে সচেতন হওয়া দরকার হচ্ছে বাবা মাকে এই সময়। কারণ মাধ্যমিক শেষ, বাচ্চারা দৌড়চ্ছে এবারে স্ট্রিম চুজ করার ক্ষেত্রে। আপনি হয়তো সায়েন্স দিচ্ছেন, জেনে নিন সায়েন্সটা তার মেডিকেল সায়েন্স হবে নাকি তার বায়ো সায়েন্স হবে নাকি পিওর সায়েন্স হবে, কোনো সাবজেক্টের উপর রিসার্চের চার্ট কিনা, অথবা সে টেকনিক্যাল কোনো ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কিনা, অথবা সে সায়েন্স নিয়ে পড়ার পর তার চাকরিটা টিচিং ওরিয়েন্টেড হবে কিনা, নাকি অনেকে যেমন রিসার্চ করার পর অনেকে টিচিংয়ে যায়, অনেকে ল্যাব ওরিয়েন্টেড কাজ করে। আপনার সন্তানের কোনটা হবে, একদম ডে 1 থেকে আপনি এই সিদ্ধান্তটা নিয়ে নিন, একদম অ্যাস্ট্রোলজির সাহায্য নিয়ে, তাহলে আপনি এবং আপনার সন্তান দুজনেই হোঁচট খাবেন না।
সন্দীপ, একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, তুমি মাঝখানে কথা উল্লেখ করেছো, তুমি বললে না এখন অনেক নতুন নতুন সাবজেক্ট এসছে, অনেক নতুন নতুন সঞ্জীব অ্যাজ ওয়েল অ্যাজ সন্দীপ অনেক কম্বিনেশন তৈরি হয়েছে। মানে যে তুমি যে বায়োসায়েন্স বা ইয়ের কথা বলছো, কি মজার বিষয় দেখো, জিওগ্রাফিকে ঢুকিয়ে দিয়ে একটা সায়েন্স কম্বিনেশন তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড জিও সায়েন্স। তারপরে ইকোনমিক্স, জিওগ্রাফি মিলে ইকোজিও হয়ে যাচ্ছে, ইকোজিও হয়ে যাচ্ছে। একেবারে এই ধরনের অনেকগুলো মজাদার সাবজেক্ট রয়েছে, এগুলো বোঝা যায় একদম। আমি পড়েছি যখন আমাদের আর্টসের ক্ষেত্রে আমি দেখেছিলাম, আর্টস স্ট্রিমের ক্ষেত্রে বায়োলজিটা ছিল, এখন বায়োলজি কিন্তু আর্টসের সাবজেক্ট নয়, একদম কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, যেটা এখন সায়েন্সের সাবজেক্ট করে দিয়েছে। তো এই রকম অনেক রকম সাবজেক্ট অনেক রকম ভাবে চেঞ্জ হচ্ছে। অনেকে বলছে যে আমি নিটে বসবো না, কিন্তু আমি বায়ো ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়বো, সেখান থেকে দাঁড়িয়ে সে আবার বায়োলজি নিয়ে টেকনিক্যাল করতে যাচ্ছে, তার মানে তার জন্য বায়োটেকনোলজি রয়েছে, বায়ো ইনফরমেটিক্স রয়েছে, বিফার্ম নিতে পারে, প্যারামেডিক্যাল হতে পারে, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এখন বিপিডি করতে পারে, বিপিডির ক্ষেত্রে তোমার পুরোটাই টেকনিক্যাল কোর্স কিন্তু মেডিকেল ওরিয়েন্টেড। তো ফলে কি হচ্ছে, আপনার সন্তান যে আপনাকে একেবারে ডাক্তারি বানাতে হবে এটা দেখবেন না, কারণ আমি এর আগের এপিসোডে বলেছিলাম আপনার কাছে অনেক টাকা রয়েছে, আপনি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে সন্তানকে নিশ্চিন্তে খুব ভালো কলেজে ভর্তি করিয়ে দিলেন, প্রাইভেট কলেজে ডাক্তারি পড়ার জন্য, কিন্তু সেই ডাক্তারিটা কমপ্লিট করার পর ও কি খুব ভালো সুনাম করতে পারলো ডাক্তারিতে, সেটা দেখতে হবে, কারণ দেখা যাচ্ছে তার চাটে সে ডাক্তারি হতে পারবে না। সুতরাং ডাক্তার একটা সেলফ প্রফেশন, এই সেলফ প্রফেশনটাই আপনার সন্তানের নেই, আপনার সন্তানের ব্যবসার জায়গাটাই নেই, আপনার সন্তানের আপনি মেডিকেল নিয়ে পড়াচ্ছেন, দেখা গেল তার চাকরির জায়গাটা প্রশাসনিক রিলেটেড জায়গায়, অথবা ব্যাংকিং সেক্টরে, অথবা রেলওয়ে সেক্টরে, সেই জায়গাগুলোকে আগে ইন্ডিকেট করুন। সঠিক, আমি বলি যে সবসময় সঠিক প্রতিকার প্রতিবিধান যেরকম প্রয়োজন, সঠিক সময়ে প্রয়োজন। সময়টা পেরিয়ে গেলে, মানে স্ট্রিম নিয়ে নিল, আপনার ছেলের গ্র্যাজুয়েশনে বা আপনার মেয়ের গ্র্যাজুয়েশনের 3rd ইয়ারে আপনি আমার কাছে এসে বললেন দেখুন তো সাবজেক্টটা ঠিক আছে কিনা, কিচ্ছু করার নেই, ফোন আছে নিয়ে নিই। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি ডিব্রুগড় থেকে বলছি, আসাম ডিব্রুগড়। আসাম ডিব্রুগড় থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আপনার ছেলের সম্পর্কে। প্রোগ্রাম দেখেন না রেগুলার আপনি? হ্যাঁ হ্যাঁ, রেগুলার দেখি দাদা। ওকে, বেশ, থ্যাংক ইউ। আপনি আমাকে বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 15/5/2004। 15 আরেকবার রিপিট করুন। 15/5/2004। 2004 মানে 15ই মে 2004। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলুন এবার। 4:42 বিকেলবেলা, PM বিকেলবেলা। আচ্ছা, জন্মস্থান কি ডিব্রুগড়? জন্মস্থান জোরহাট, আসামের জোরহাট। আসামেই জন্ম। ওকে, বেশ বেশ বেশ। জোরহাট। আচ্ছা, ছেলের নাম কি? আমার ছেলের নাম বিভ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ? হ্যাঁ, বিভ্রজিৎ। বেশ, শনিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ আপনার সন্তানের, জানা ছিল? হ্যাঁ, দেবগণ। হ্যাঁ, আমি চারটা দেখি, সমস্ত গ্রহগুলো মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, আপনার ছেলের চার্টের মধ্যে বর্তমান রাশির ওপর শনির 7.5 মধ্য সময় চলছে। শনির 7.5 মধ্য সময় মানে হচ্ছে, শনির 7.5কে আমরা 3টে ভাগে ভাগ করি, প্রথম 2.5 বছর, মিডিল 2.5 বছর, লাস্ট 2.5 বছর। তো মীন রাশির ক্ষেত্রে মিডিল 2.5 বছরটা চলছে, যেটা কিন্তু খুব সমস্যার সময়, একটা সমস্যার সম্মুখীন হবে। যেমন ধরুন, ওর ক্যারিয়ারের দিক থেকে, ওর হেলথের দিক থেকে, ওর অর্থনৈতিক উন্নতির দিক থেকে ও কিন্তু বাধাগ্রস্ত হবে। তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হবে, নেগেটিভ থটস খুব বেড়ে যাবে, মানসিক মনের মধ্যে ওর কিন্তু খুব একটা এম রয়েছে, আমি উঁচু দিকে যাব, আমি উন্নতি করব, সেই এমের দিক থেকে যখন ওর লক্ষ্য পূরণ হবে না, তখন ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। এই চারটা অনেক রকম দিক থেকে, বিশেষ করে ওর চার্টের উচ্চ শিক্ষার জায়গাটা আমি বলি, কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট, ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে যদি ও হায়ার এডুকেশন করে, তাহলে ওর ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে। জন্মস্থান থেকে যতটা দূরে যাবে ততটা ওর জন্য বেটার। শেয়ার করুন আপনি একটু। এবার একটু বলুন যেগুলো সন্দীপ ও MBA করছে ইসেতে, আমাদের ডিব্রুগড়ে। MBA সাবজেক্টটা কি? MBA কি নিয়ে করছে? সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে করছে। মানে ওর কি ব্যাকগ্রাউন্ডটা কি কমার্স ছিল? হ্যাঁ, কমার্স ছিল। বেশ বেশ, অ্যাকাউন্টেন্সি নিয়ে, মানে ফাইনান্স আর অ্যাকাউন্টস, ফিনান্স নিয়ে করছে। ফিনান্স নিয়ে করছে। বেশ, তারপর আর যেগুলো সন্দীপ বললো সেগুলো আপনার ছেলের সঙ্গে বাস্তবিক ক্ষেত্রে কতটা মিলছে একটু আমাদের শেয়ার করুন। যেগুলো স্যার বলছে এগুলো ঠিকই মিলে যাচ্ছে, সেই রকমই চিন্তাধারাও করে।
তাহলে মাঝে মাঝে খুব আমার সাথে এসে করে আর কি। হ্যাঁ, ওর এমবিএ এর কোন ইয়ার চলছে? এবার সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার, আচ্ছা, তার মানে এখনো 1 বছর বাকি আছে, তাই তো? হ্যাঁ। ক্যাম্পাসিং কখন চালু হবে ওদের? ওদের এবার জুন জুলাইয়ের দিকে হবে নাকি। আচ্ছা, বেশ, ঠিক আছে। কারণ আপনার ছেলের ক্ষেত্রে অক্টোবর মাস পর্যন্ত, 4 অক্টোবর 2026 পর্যন্ত একটা বাধা দেখতে পাচ্ছি। আপনি ইমিডিয়েটলি এখন যদি পারেন, যেহেতু আপনি ডিব্রুগড়ে থাকেন, ডিব্রুগড়ের নিয়ারে যদি আপনি গুয়াহাটি আসতে পারেন ভালো। গুয়াহাটির ডেট আমার এখনো পর্যন্ত হয়নি, এপ্রিল মাসে গুয়াহাটি হবে। আর আপনি এছাড়া নিয়ারেস্ট পেলে আলিপুরদুয়ার পাবেন, যদিও অনেকটা দূর। আর আপনার জন্য আরেকটা সুবিধা হতে পারে, যেটা আপনি অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করাতে পারেন। কারণ আপনার ছেলের ইমিডিয়েটলি প্রতিকার করাবেন। জুন মাস থেকে ক্যাম্পাসিং স্টার্ট হচ্ছে, অক্টোবর পর্যন্ত বাধা রয়েছে। এবং আপনার ছেলের সাবজেক্ট চুজটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আমি বললাম যে এটা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বা কম্পিউটার রিলেটেড, ও এমবিএ করছে, একেবারে পিওরলি ম্যানেজমেন্টে রয়েছে। ফিনান্স নিয়ে পড়ছে, ফিনান্সের কাজটা পুরোটাই সিস্টেম রিলেটেড হয়, মানে কম্পিউটার রিলেটেড হয়। সুতরাং সাবজেক্ট ঠিকঠাক দিকে হেঁটেছেও, এখনো কিন্তু ভুল রাস্তায় যায়নি। শুধু এই প্রতিকার প্রতিবিধান করান, বুধ রাহু বীজযোগ, মঙ্গল শনি বীজযোগ এবং শনির 7.5 মধ্য প্রভাব, এই 3টে জায়গার যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আপনার ছেলে খুব ভালো জায়গায় যাবে। জন্মস্থান থেকে দূরে, এমনকি একটা সময় দেশের বাইরে গিয়ে স্টে করার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। ধন্যবাদ। মানে ফরেনে যাওয়ার যোগ রয়েছে। মানে একটা খুব অদ্ভুত জায়গা তুমি বললে যে অ্যাম্বিশাস হবে খুব, কিন্তু এই অ্যাম্বিশনের জায়গাটা মানে ওর মধ্যে স্বপ্ন থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু এই ওর মন হচ্ছে সমুদ্র। তুমি যে 20 যোগের কথা বললে, মানে সেটাই একটা কমপ্লিকেশন এমন তৈরি করবে যে সবচেয়ে বড় কথা কি শেষে গিয়ে সমস্যা হলে সেটা কিন্তু মানে এটা সার্ভাইভ করাটা খুব পেইনফুল হয়ে যায়। একদমই তাই। এবং ডিপ্রেশনটা যেটা এখন ম্যাক্সিমাম বাচ্চাদের হচ্ছে, ওর মন হচ্ছে সমুদ্র। তার মানে কি ওর কিন্তু চিন্তাধারা সবকিছু অনেকটা উঁচু ব্রড। এবার সেখান থেকে দাঁড়িয়ে ও যখন বাধা পাচ্ছে, কারণ ওর মধ্যে চেষ্টাও রয়েছে, প্রচেষ্টাও রয়েছে, এবারে সেখানে যখন বাধা পাবে তখন একটা চরম পরিমাণে ও ধাক্কা খাবে। যে ধাক্কাটা লাগবে মনের ওপর, যেটা ডিপ্রেশনের কারণ, সেখান থেকে দাঁড়িয়ে ওর মানসিকতা হয়ে যাবে আমার দ্বারা আর কিছু হবে না, আমার দ্বারা হবে না। যেখানে ছেলে কিন্তু ব্রাইট ফিউচার রয়েছে। ফলে এই এখনো হাতে সময় রয়েছে, জুন মাস থেকে ক্যাম্পাসিং স্টার্ট হচ্ছে। আর প্রতিকার মানে কিন্তু লজিক্যালি ভাবতে হবে, ম্যাজিক্যালি নয়। আজকে আপনি প্রতিকার পড়াবেন, কালকে থেকে কাজ শুরু হবে না। সুতরাং ইমিডিয়েটলি আপনি রেমেডি করান উইদিন মার্চের থেকে করলে, যদি একটা প্রতিকার 3 থেকে 4 মাস সময় লাগে, জুন থেকে যে ক্যাম্পাসিং স্টার্ট হবে, আশা করি ওর ভালো রেজাল্ট হবে। মানে এই যে সন্দীপের এই বক্তব্য, এটাও কিন্তু অ্যাবসলিউটলি লজিক্যাল। একদম, মানে একটা রেমেডি করে পরের দিন ওভারনাইট আমি চিন্তা করবো যে বিরাট কিছু হবে না। যেমন অনেক বাবা মা আসেন না, মাধ্যমিক হয়ে গেছে, দেখুন তো রেজাল্টটা কেমন হবে, লাভ হয় না। হয় এখনো হয়। আচ্ছা যাও, অথবা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় নাম্বার খারাপ হলো, তারপরে আসলো, যার মাঝখানে হয়তো মাত্র 2 মাস সময় রয়েছে, এক্ষুনি রেমেডি করে দাও যাতে মাধ্যমিকে গিয়ে নাম্বারটা ভালো হয়। এটা হয় না। আসুন চেম্বারগুলো আমি একটু বলে দিই, আপনারা মাথায় রাখুন। দেখুন 20 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে অন্ডালে চেম্বার, মানে সেই 20 তারিখ মানে হচ্ছে আগামীকালের চেম্বার। 21 তারিখ হচ্ছে হাজরাতে কলকাতায়, 23 তারিখে আলিপুরদুয়ারে চেম্বার আছে, 24 তারিখ কোচবিহারে সন্দীপ বসছে, 25 তারিখে শিলিগুড়িতে সন্দীপ থাকছেন, 27 তারিখে নাসিক মুম্বাইতে সন্দীপ থাকছেন, 5 তারিখ অর্থাৎ 5 মার্চ পরের মাসে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 6 তারিখ মার্চে দুর্গাপুর রয়েছে, 7 তারিখে হাওড়া রয়েছে, 8 তারিখে রামপুরহাট রয়েছে চেম্বার, 9 তারিখে বালুরঘাট রয়েছে, 11ই মার্চে বাঁকুড়া রয়েছে, 12 তারিখ আসানসোল রয়েছে, 13 তারিখে সিউড়ি চেম্বার রয়েছে, 15 মার্চ সন্দীপকে পাচ্ছেন আপনি বর্ধমানে, 16 মার্চ আপনি পাচ্ছেন বোলপুরে। এই হচ্ছে চেম্বার। টিভি স্ক্রিনে নাম্বার দেখুন যাচ্ছে, দেখুন আমার বলার চাইতে অনেক বেটার হচ্ছে টিভি স্ক্রিন থেকে জাস্ট আপনার ফোন দিয়ে একটা স্ন্যাপ নিয়ে নিন বুকিং নাম্বারের ওখানকার। আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ। কিন্তু তবুও আমি একবার ভার্বালি বলে দিই, সেটা হচ্ছে 9932337820 হচ্ছে নাম্বার, 9851815653 আরেকটা নাম্বার, 8900394947 একটা নাম্বার, এবং 8798356920 এই হচ্ছে 4টে নাম্বার। এই 4টে নাম্বারে শুধুমাত্র আপনি ফোন করে বুকিং করতে পারবেন তা নয়, এই 4টে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করেও সেখান থেকে আপনি বুকিং কনফার্ম করতে পারেন। একদম যারা সারাউন্ডিংস এরিয়ায় যেখানে আমি বসছি না, যেমন দেশের বাইরে বা রাজ্যের বাইরে, সেই জায়গায় যারা আমাকে দেখাতে চাইছেন, তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে বুকিং করতে পারেন। তবে একটা জিনিস আমি বলবো, অনেকে রাজ্যের মধ্যে ডিমান্ড করেন, রাজ্যের মোটামুটি সমস্ত জেলাগুলোতেই আমি যাই,
শুধুমাত্র হুগলি এবং মেদিনীপুর যেতে পারছি না, যার জন্য আমি হাওড়াটা স্টার্ট করেছি। তারা হাওড়ার সারাউন্ডিংস লোকেরা যারা মেদিনীপুর রয়েছেন তারা হাওড়া কমিউনিকেট করতে পারবেন, একদম স্টেশনের পাশে আমার চেম্বার। আর যারা হুগলিতে রয়েছেন তাদেরও অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, তারা যোগাযোগ করতে পারবেন। তবে এখন মোক্ষম টাইম হচ্ছে সচেতন হওয়া, কারণ এই যে জায়গাটা, এই যে সময়টা এখন চলছে, এই সময়টাতে কেউ আছেন? হ্যাঁ, একজন ফোনে আছেন, শুধু আমি নিয়ে নিই। কিন্তু এই যে সচেতনতার যে কথা তুমি বলছো, সেটা কতটা এফেক্ট করতে পারে সেটা নেবে তোমার থেকে শুনবো। মানে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি যে তুমি কথাটা বললে না, খুব খুব ক্যাচি কথা, যে আমাকে লজিক্যাল হতে হবে। তুমি বললে না যে নট ম্যাজিক্যাল বাট লজিক্যাল। একদম বাট সাম, মানে আমি কতটা লজিক্যাল হতে পারি, অ্যাস্ট্রোলজিক্যালি আমি কতটা লজিক্যাল হতে পারি আমি জানবো তোমার থেকে। কিন্তু তার আগে একজন ফোনে আছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। বলুন দিদি ভাই। আমি আমার মেয়ে বিষয়ে জানতে চাই। বেশ, জানাবো। কোথা থেকে আপনি বলছেন একটু বলুন? খড়গপুর। খড়গপুর থেকে বলছেন, বেশ বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 8/5/2005। 8/5/2005। বেশ, টাইম বলুন। সকাল 8:33। সকাল 8:43। 33। আচ্ছা 33, ওকে। আর জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুরে। বেশ, প্রোগ্রাম না, আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই, শুধু টিভিতে নয়, আপনি এই হাতের মোবাইল ফোনেও অনুষ্ঠান দেখতে পারেন। ওকে, হ্যাঁ, আমি ফোনে শুনছি। ফোনে দেখছেন? হ্যাঁ, ফোনে শুনছি আমি। হ্যাঁ, ফোনে শুনছেন, আপনি ফোনেও দেখতে পারেন। ফেসবুকে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে সন্দীপের লাইভ অনুষ্ঠান এখন এক্ষুনি আপনি দেখতে পাবেন। এছাড়া পরবর্তীকালে ইউটিউবে, হ্যাঁ, পরবর্তীকালে ইউটিউবে আপলোড থাকে। আমি কেন বলছি, কারণ বাড়িতে টিভির সামনে তো খুব মারামারি হয়, আমি দেখবো, আমি এটা দেখবো। ইফ ইউ লাইক সন্দীপস প্রোগ্রাম, দেন ডেফিনেটলি ইউ ক্যান ওয়াচ ইট ইন ইয়োর মোবাইল ফোন। আপনি ফোনেও দেখতে পারেন। সন্দীপ প্লিজ। আচ্ছা, রবিবার ছিল মেয়ের, তাই তো? স্যার। জন্মবার রবিবার ছিল। আজ্ঞা। মেয়ের নামটা শুনবো। লামিন। আরেকবার। লামিন। বুঝলাম না। আরেকবার বলুন নামটা। লামিন। লামিন। LAMIN। লামিন। MIN। লামিন। লামিন। আচ্ছা, পুরো নাম কি? পুরো নাম লামিন লামা। আচ্ছা, লামিন লামা। আপনারা নেপালি তার মানে? হ্যাঁ, বেশ, বুদ্ধিস্ট। বুদ্ধিস্ট। বুদ্ধিস্ট, আচ্ছা। আচ্ছা। মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। যেদিন জন্মেছিল আপনার মেয়ে, ওই দিন অমাবস্যা ছিল, তাই তো? স্যার। একদম। একটা জিনিস আমি আপনাকে বলি, এই যে অমাবস্যায় জন্মগ্রহণ করলে অনেক বাবা মা বলে যে আমাদের জীবনে অন্ধকার একটা ছায়া চলে এলো। আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু তা নয়, কারণ এটা একটা লজিক। একটা ফোন, দেবাশিস মনে আছে একটা স্ক্রিপ্ট, আমার আর তোমারই কথা এটা, যে একটা ফোন হাজারো ফোনের উদাহরণ। হ্যাঁ, একদম, তাই না? তো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার মেয়ের যে যোগে জন্মেছে, যোগটা হচ্ছে সৌভাগ্য যোগ। আর সৌভাগ্য যোগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার জন্মের পর বাবা মার কিন্তু একটা উন্নতি হয়, তার বিয়ের পর তার হাজব্যান্ডের উন্নতি হয়, সে যে বন্ধুদের সাথে মেশে তার উন্নতি হয়। কিন্তু ব্যক্তিগত সেই জাতক বা জাতিকার উন্নতির ক্ষেত্রে একটা বাধা আসে। এই জায়গার একটা রেমেডি করা প্রয়োজন। আপনার মেয়ের মঙ্গলভঙ্গ একটা কালসর্প দোষ, শনি 7.5 প্রথম প্রভাব, বুধ এবং রাহু একসাথে একটা বীজযোগ সৃষ্টি করেছে এবং গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করেছে। এই যে দোষগুলোর কথা বললাম, এগুলো ওর স্ট্রিম চুজের ক্ষেত্রে, ওর সাবজেক্ট চুজের ক্ষেত্রে, ওর ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে। আপনার মেয়ের সায়েন্সের চার্ট এবং বায়ো রিলেটেড কোনো সাবজেক্ট বা মেডিকেল ওরিয়েন্টেড কোনো সাবজেক্টের ওপরে যদি যায় তাহলে ভালো হবে, কিন্তু ওর পিওর মেডিকেল কিন্তু হবে না। পিওর মেডিকেল হবে না মানে হচ্ছে ও কিন্তু ডাক্তার হতে পারবে না। সুতরাং আপনাকে এমন কোনো সাবজেক্টের ওপরে ওকে পড়াতে হবে যেটা মেডিকেল ওরিয়েন্টেড, মেডিকেল টার্মস থাকবে তার মধ্যে। জন্মস্থান থেকে দূরে নিয়ে যেতে হবে, কালসর্পদোষের প্রতিকার করাবেন, না হলে ওর ক্যারিয়ারের জায়গা, ওর বিয়ের জায়গা, ওর সিদ্ধান্ত নেওয়ার জায়গা, আর একটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জায়গা, এই জায়গাগুলোর সমস্যা আছে। শুনবো এবার একটু বলুন তো কি নিয়ে পড়াশোনা করছে? আমার মেয়ে সাইকোলজি অনার্স ফাইনাল ইয়ারে আছে। তাহলে সাইকোলজি, একেবারে মেডিকেল পড়াশোনা করছে। আচ্ছা, ও কি করতে চাইছে এরপরে? মানে ও কি মাস্টার্স করবে, রিসার্চ করবে, এরকম কোনো প্ল্যানিং রয়েছে ওর? ও এসএসসি করবে বলছে গ্রাজুয়েশন পরে। বুঝলাম না। এসএসসি সিজিএল। এসএসসি সিজিএল, আচ্ছা আচ্ছা, মানে ও নরমাল এডুকেশন, এই চাকরিগুলো, সরকারি চাকরির জন্য যাবে, জেনারেল গভর্নমেন্টের এসএসসি সিজিএল দেবে। আচ্ছা, তো ও এরপরে হায়ার স্টাডি করতে চাইছে না, তাই তো? হ্যাঁ স্যার। সাইকোলজি সাবজেক্টটা ওকে নিতে বলেছিল কে? কেউ কি অ্যাডভাইস করেছিল না নিজের মন পছন্দ মতন নিয়েছে?
ওর বন্ধু দিয়েছিল তো ও নিয়েছে। বেশ বেশ, আমি একটা কথা বলি আপনাকে, 2027 সালের ডিসেম্বর অবধি ওর বাধা রয়েছে। 2027 সালের ডিসেম্বর মাসের পর ওর ভালো চাকরির যোগ শুরু হচ্ছে, যেটা কন্টিনিউ করবে 2032 সালের জুন মাস পর্যন্ত। অনেক দিনও পাবে, কিন্তু অলমোস্ট 5 বছর Almost 5 বছর। তো আপনাকে কি করতে হবে, ওর এই সময়টার আগে ওর যে শনির 7.5 বীজযোগ, গুরুচণ্ডাল দোষ, কালসর্প বললাম, এগুলোর প্রতিকার করান। ও যে চাকরির জন্য চেষ্টা করছে, আপনি বললেন যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে, ওর দিক থেকে গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে। সব থেকে ভালো হচ্ছে ক্লারিক্যাল রিলেটেড কোনো জায়গা ট্রাই করুক। পরবর্তীকালে যদি সম্ভব হয় তাহলে ওকে বলবেন একটু রেলওয়েটাও ট্রাই করতে, ওর ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে পাওয়ার। সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করুক, মাস্টার্স বা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়ার কোনো দরকার নেই, কারণ ওই রিলেটেড সাবজেক্টের ওপরে ওর হবে না। ও যদি মাইক্রোবায়োলজি নিত, ও যদি বায়ো ইনফরমেটিক্স নিত, বি ফার্ম নিত, তাহলে ওর জন্য বেস্ট হতো। আমি প্রথমেই বললাম, হ্যাঁ বেস্ট হতো। আমি প্রথমেই বললাম যে সাবজেক্ট চুজ বা স্ট্রিম চুজের ক্ষেত্রে ওর সমস্যা রয়েছে, এবং সেটা কিন্তু ওর ঘটলো। তাই সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করে স্টপ করিয়ে দিন ওকে, এবং সরকারি চাকরির চেষ্টা করান। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা জিনিস এটা বাস্তব যে সরকারি চাকরি বলুন, WBCS বলুন, বা আপনি IS বলুন, IPS বলুন, এই সমস্ত জায়গায় মানে ট্রুলি বিলিভ দ্যাট সাইকোলজি ইজ আ লিউক্রেটিভ সাবজেক্ট। একদম। এবং এই সাইকোলজি থেকে প্রচুর MCQ টাইপের কোয়েশ্চেন আসে, এন্ড ডিপেন্ডস অন ইওর মানে থিঙ্কিং এন্ড থট এর উপর বেস করে। যাও, যেটা করছেও করছে, কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে দাঁড়িয়ে প্রোগ্রামটা এই কারণের জন্যই করা, যারা মাধ্যমিক দিয়েছো বা যারা তাদের বাবা মারা এখন দেখছেন, তাদের যদি বিন্দুমাত্র কনফিউশন থাকে যে না আমি কি করবো, একটা কনফিউশন তৈরি হয় দেখবেন, মানে ইটস আ বাইল্যাটারাল সিস্টেম আর কি, মানে একদিকে ভর্তি হতে যাচ্ছে, আপনার চিন্তা হচ্ছে। আপনি একবার জেনে নিন যে ওর জন্ম ছকটা কি বলছে, অ্যাস্ট্রোলজি কি বলছে, ওর কি নিয়ে পড়লে ভালো হয়। কেন এটা আমি বলছি, কেন সন্দীপ এটা বলেন, সন্দীপ যা শুরু করার আগে বলছিল যে দেবাশিস দা, যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি জেনে নিতে পারি তো ইটস আ কাইন্ড অফ উইল ফোর্স, যে ফোর্সটা ওকে বাইরে থেকে জোর দেবে। একদম, মানে না হলে ওকে এবং বাবা মার অর্থটাও তো নষ্ট হবে না। ঠিক ঠিক। কারণ হচ্ছে যে ধরো মাধ্যমিক পর আমি নিলাম সায়েন্স, তারপরে নিলাম আর্টস, তারপরে করলাম MBA, মানে কি হলো, একদম পুরো ডাইভার্সিফাইড হয়ে একদম। তো এই জায়গাগুলো মানে আপনি ভাবছেন যে ভাই টাকা আছে আমি আমার ছেলে মেয়েকে পড়িয়ে নেবো, তা কিন্তু নয়। আপনার সেই টাকাটাই নষ্ট হবে, ওর সময়টা নষ্ট হবে। অনেক বাচ্চাকে আমি দেখছি যে আফটার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স B.Ed করছে। তো আমি বললাম তুমি B.Ed করছো কাকে বলে, বলছে যে না আমার মনে হলো সবাই B.Ed করছে আমিও করছি। তার চার্ট বলছে তার টিচিং ওরিয়েন্টেড সাবজেক্ট বা পড়াশোনা এই চাকরির জায়গাটাই নেই। টিচিং চাকরির জায়গাটা যদি না থাকে টিচিং ওরিয়েন্টেড, তাহলে B.Ed করে সময়টা নষ্ট করে কি লাভ। এই 2 বছরও যদি গভর্নমেন্ট সার্ভিসের বা যে চাকরিটা যোগ ওর চার্টে রয়েছে সেটা নিয়ে পড়াশোনা করতে পারতো। অনেক বাবা মা, বিশেষ করে বাঙালি ঘরের বাবা মা, চিন্তাই করতে পারে না যে আমার সন্তান বড় হয়ে একজন ভালো ব্যবসায়ী হবে। কারণ ভাই চাকরি পড়াশোনা কর, একটা চাকরি তোকে পেতে হবে, এটা ছোট থেকে আমরা শুনে বড় হয়েছি। কিন্তু আপনার সন্তানই কিন্তু 10 জনের মধ্যে একজন বড় ব্যবসায়ী হতে পারে, সেটা ওর চার্ট বলছে, এবং সেটা MBA করার পরও হতে পারে, হায়ার এডুকেশন করলো কিন্তু একজন ভালো ব্যবসায়ী হলো। আপনি সেটাও জেনে নিন, কারণ আপনারা হয়তো পুরো ফ্যামিলিটাই একটা চাকরির ফ্যামিলি, আপনারা ব্যবসা নিয়ে কোনো নলেজ নেই, কিন্তু আপনার সন্তানই ব্যবসা করে দেখিয়ে দেবে সে কোন জায়গায় রয়েছে। এবং তার সাথে খুব একটা কমন ব্যাপার, বাচ্চারা শেখায় বাবা মারা যে আমি শিখিনি সুইমিং শেখ, আমি শিখিনি ভলিবল শেখ, আমি শিখিনি নাচ শেখ, গান শেখ, ইনস্ট্রুমেন্ট শেখ, কিন্তু ক্লাস 8-9-এ পড়ার চাপে তারা সব কিছু বন্ধ করে দেয়। তাহলে খুব ভালো নৃত্যশিল্পী, অভিনেতা, অভিনেত্রী কি করে জন্মাবে? তার মানে কি হচ্ছে, বাবা মাকে এই দিকটাও জানতে হবে যখন আপনি শেখাচ্ছেন আপনার সন্তানকে, সেটা ওর চার্টে আছে কিনা এবং সেই রিলেটেড কোনো ক্যারিয়ার হবে কিনা। অনেক বাচ্চাকে আমি অ্যাডভাইস করার পর, আজকে আলিপুরদুয়ার থেকে একটি বাচ্চা CBSE বোর্ডে প্রাইভেট 11-12 করছে এবং ক্রিকেট চেষ্টা করছে, মানে ক্রিকেট নিয়েই ও পুরোপুরি নিজের জায়গাটাকে রেখেছে। এবং তুমি আলিপুরদুয়ারের কথা বললে, সেখানকার রিচা ঘোষ বিশ্ব ক্রিকেটে মহিলাদের বিশ্ব সেরা মানে হয়েছে রিচা ঘোষ। একদম একদম। তুমি সেই নর্থ বেঙ্গলের কথাই বলছো। একদমই তাই। আচ্ছা সন্দীপ, একটা কথা আমাকে একটুখানি বলো, এই যে কেরিয়ার ওরিয়েন্টেড স্টাডি, মানে আমি না একটা জিনিস প্রচুর দেখেছি যে লোক পড়াশোনা করছে, প্রচুর করছে, কিন্তু তারপর যখন সে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে সে মানে থমকে যাচ্ছে আর কি, যে আমি কি নিয়ে পড়লাম আর কি চাকরি করছি। একদমই। এটাও কি অ্যাস্ট্রোলজি আমাকে করে দেয়, মানে সিলেক্ট করে দেয় যে কোন কি নিয়ে পড়াশোনা করলে আমি কি চাকরি পেতে পারি? নিশ্চয়ই সিলেক্ট করে দেয়। হাতে গাড়ির চাবি, 4 চাকা গাড়ির চাবি আর আইফোন,
সে ফর্ম ফিল আপ করছে এই যুবসাথী যুবসাথীর জন্য। যুবসাথী 1,500 টাকা মাসে। 1,500 টাকা মাসে। মানে আমার এই কথাটা খুব মনে পড়ে গেল ওর কথাটা শুনে। অ্যাস্ট্রোলজি আপনাকে বলে দেয়, কেননা আমরা একটা মাঝখানে গ্রুপ ডি এর একটা সুইপারের একটা ফর্ম বেরিয়েছিল স্টেট গভর্নমেন্টের কোনো একটা সংস্থার, সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম মাস্টার্স কমপ্লিট করা ছেলেমেয়েরাও কিন্তু ফর্ম ফিল আপ করছে। একদম। সুতরাং আমরা তো কি খবর হচ্ছে? করেছি এটা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এটাই বলছি, আপনার সন্তান যাতে একাডেমিক কেরিয়ার পায়, আপনার সন্তান যাতে নিজের মনের মতন সাবজেক্টটা নিয়ে এগোতে পারে, এবং তার জন্য পাশে যেমন আপনারা ঢাল হয়ে দাঁড়াবেন, সেরকম সঙ্গে নিন অ্যাস্ট্রোলজি, দেখবেন ঠকবেন না। আমি বারবার একটা কথা বলি যে হোঁচট খেতে খাবার আগে জায়গাটাকে, রাস্তাটা মসৃণ করার দায়িত্ব কিন্তু বাবা এবং মায়ের। বাবা মাকে সচেতন হতে পারলে সন্তান অবশ্যই সচেতন হবে। আজকে আমরা এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। অসাধারণ একটা মানে বাস্তব সময় উপযোগী অনুষ্ঠান করবার জন্য সন্দীপকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থমাস। নমস্কার সবাইকে। নমস্কার।